হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি হাব। আজকে আমরা ডিসকাস করব রিপোর্ট রাইটিংয়ের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সেটা হবে আসামের তিনসুকিয়া ডিস্ট্রিক্টে বাগজান অয়েল ফিল্ড, যেটা অয়েল ইন্ডিয়া লিমিটেডের আন্ডারে একটা অয়েল ফিল্ড বা অয়েল ওয়েল। সেখানে ডিভাস্টেটিং ফায়ার এবং গ্যাস লিক হয়ে যে ভয়ানক পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং লিখবো। আমরা দেখে নেব, প্র্যাকটিস করে নেব, এবং সেই রিপোর্ট রাইটিংটা তোমরা WBCS মেন, তারপর মিসলেনিয়াস মেন, পিএসসি ক্লার্কশিপ মেন এবং যে কোনো পিএসসির আন্ডারে যে মেন পরীক্ষা বা ডেসক্রিপটিভ রাইটিং হয় সেখানে তোমরা ইউজ করতে পারো। এই রিপোর্ট রাইটিংটা আমরা ইংলিশে করব, এবং বেঙ্গলি রাইটিং যদি তোমরা দেখতে চাও আমাদের আরেকটা চ্যানেল আছে যেটা স্মার্ট র্যাঙ্কার্স। পরের পেজে আমরা দেখিয়ে দিচ্ছি স্মার্ট র্যাঙ্কার্স। সেই স্মার্ট র্যাঙ্কার্সে প্রতিদিন আনন্দবাজার পত্রিকার একটা ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো ডিসকাস করি, যেটা শুধুমাত্র রাইটিংয়ের ক্ষেত্রে যেই কন্টেন্টটা দরকার হয়, যেই টপিকটা রাইটিংয়ে দরকার হবে সেটুকুটাই শুধু ডিসকাস করা হয় এখানে। এই চ্যানেলটার নাম হচ্ছে স্মার্ট র্যাঙ্কার্স WBCS, এবং আমাদের অ্যাপও রয়েছে যেখানে বিভিন্ন রকম কোর্সেস তোমরা পেয়ে যাবে। এই স্মার্ট র্যাঙ্কার্সের অ্যাপের ডেসক্রিপশন লিঙ্ক, মানে ডাউনলোডের লিঙ্ক সেটা ডেসক্রিপশনে পাবে, এবং তার সাথে সাথে তোমরা এই যে চ্যানেলটা সেটারও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে। তো চলো আজকের আমরা রিপোর্ট রাইটিং স্টার্ট করছি। তো রিপোর্ট রাইটিংটা হবে ম্যাসিভ ফায়ার ব্রোক আউট ইন বাগজান অয়েল ওয়েল ইন তিনসুকিয়া ডিস্ট্রিক্ট আসাম। আসামের তিনসুকিয়া যেটা ডিস্ট্রিক্ট, অনেকেই আগেই নাম শুনেছ এই ডিস্ট্রিক্টের। তিনসুকিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে একটা গ্রাম আছে ছোট্ট, যেটার নাম আছে বাগজান। সেই বাগজান ভিলেজের একটু নিকটে, যেখানে রেসিডেন্সিয়াল এলাকা আছে তার নিকটেই কিন্তু 1 কিলোমিটার মধ্যেই একটা অয়েল ফিল্ড আছে বা অয়েল ওয়েল আছে, অয়েলের কুঁয়ো, তেলের কুঁয়ো, যেখান থেকে তেল উত্তোলন করা হয় তার একটা কুঁয়ো আছে। সেখানে ভয়ানক প্রথমে গ্যাস লিক হয়েছিল, এবং তারপরে কিছুদিন পর, প্রায় 14 দিন পর সেখানে আগুন ধরে গিয়েছিল। তো সেটা নিয়ে এখানে ডিসকাস আমরা করব। তো দেখো আমি কি লিখেছি। আর তোমাদের এটাই পরীক্ষা লিখতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা এখান থেকে রেফারেন্স নিয়ে নিজেদের মতো একটা ক্রিয়েট করতে হবে, কারণ এখানে ওয়ার্ড লিমিট আমার এক্সিড হয়ে গেছে। খুব বেশি এক্সিড হয়নি, তবুও এক্সিড হয়ে গেছে। আমি অনেক রকম ভিউ পয়েন্ট প্রোভাইড করেছি। তোমাদের কাজ হবে, তোমাদের বা হোমওয়ার্ক হবে, তোমরা এটাকে নিজের মতো করে লেখে, একটু নিজের ভাষায় লেখে এই পার্টিকুলার পয়েন্টগুলো দেবে, এবং আরেকটু ছোট করে 200 ওয়ার্ডসের মধ্যে তোমরা লিখে কিন্তু সাবমিট করতে পারো আমাকে। আমার মেল আইডিটাও তোমাদের আমি প্রোভাইড করে দেবো। আমার অ্যাবাউট সেকশানে গিয়ে তোমরা মেল আইডিটা দেখে নিও, চেক করে নিও, সেখানে কিন্তু তোমরা মেল আইডি পেয়ে ওখানে সেন্ড করতে পারো, আমি চেক করে দেবো। ওকে, তো দেখো এখানে কি বলেছে। অ্যাটলিস্ট 2 firefighters who were employees of Oil India Limited and 3 to 5 residents have been reported to be dead and many severely affected due to massive fire that broke out in the Bagjan oil well under Bagjan oil field. এই যে বাগজান অয়েল ফিল্ডের আন্ডারে একটা বাগজান অয়েল ওয়েল যেটা রয়েছে, যেটা অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির আন্ডারে কাজ করছিল, যেটা একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেখানে কিন্তু ম্যাসিভ একটা ফায়ার ব্রোক আউট হয়েছে। তার জন্য কি হয়েছে, দুজন ফায়ার ফাইটার্স যারা ওই অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিরই কিন্তু এমপ্লয়িজ ছিল, তারা ফায়ার ফাইটার্সরা ছিল, তাদের ডেড বডি পাওয়া গেছে, এবং সেখানকার রেসিডেন্টসরা বিভিন্ন রকম এরকম বিষক্রিয়ায়, এই যে গ্যাস লিক হয়েছে বা অয়েল লিক হয়েছে সেই বিষক্রিয়ায় মারা গেছে, এবং অনেকজনের কিন্তু হেলথে একটা বাজে প্রভাব পড়েছে এই অয়েল লিক বা গ্যাস, এই ফায়ার যে ব্রোক আউট হয়েছে বা গ্যাস যে লিক হয়েছে, দুটোই কিন্তু হয়েছে। সেটা আমরা দেখে নেব, ঠিক আছে, পরের স্লাইডে। তো আরেকবার আমি যদি এটাকে ক্লিয়ার করে পড়ে দিই তোমাদের জন্য, কি পড়লাম আমরা, ব্যাপারটা একবার ইংলিশে আমরা পুরোটা পড়ে নিই। যে at least 2 firefighters who were employees of Oil India Limited and 3 to 5 residents have been reported to be dead and many severely affected due to massive fire that broke out in the Bagjan oil well under Bagjan oil field working under Oil India Limited, a public sector undertaking under Government of India. এটাকে তোমরা ছোট করে লিখতে পারো যে at least 2 firefighters and 3 to 5 residents have been reported to be dead and many severely affected due to massive fire broke out in Bagjan oil field under Oil India Limited. আর এত কিছু কিন্তু তোমরা বাদ দিতে পারবে। এইগুলো জিনিসগুলো কিন্তু তোমাদের ইউজ করতে হবে পরীক্ষার হলে, কিভাবে আমরা ওয়ার্ডগুলোকে, মানে লেখাগুলোকে আমরা প্রেসাইজ করব বা কম ওয়ার্ড ইউজ করব, কারণ আমাদের ওয়ার্ড লিমিট থাকে।
নেক্সট দেখো আমরা কি পয়েন্ট লিখেছি, দো দ্য ফায়ার কট ইন 9th of June অ্যান্ড আনকন্ট্রোলেবল রিলিজ অফ গ্যাস ফ্রম দ্য ওয়েল ওয়াজ স্টার্টেড ফ্রম দ্য 27th of May। তাহলে বলা হয়েছে দেখো এই যে ঘটনাটা হয়েছিল, এই যে ম্যাসিভ ফায়ার, যে হঠাৎ করে আগুন ধরে গিয়েছিল একটা ভয়ানক একটা সাউন্ডের সাথে, সেটাও তোমাদের বলে দিচ্ছি, একটা বোম, যেরকম বোম বাস্ট হয়, একটা ভয়ানক বোম বাস্ট হয়, সেরকম একটা আওয়াজ দিয়ে এই আগুনটা লেগে গিয়েছিল সেই গ্যাস লিকের, যেখান থেকে গ্যাস লিক হচ্ছিল সেখানেই 9th of June। এবং 14 দিন আগে থেকেই সেখান থেকে কন্ট্রোলেবল গ্যাস কিন্তু লিক হচ্ছিল, যেটাকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। 27 মে থেকেই সেখানে গ্যাস লিক হওয়া স্টার্ট হয়েছিল এবং 14 দিন পর 9th জুনতে সেটাতে ফায়ার লেগে গিয়েছিল, মানে আগুন লেগে গিয়েছিল। দ্য 2 dead employees were recovered from a wetland near the well by the team of National Disaster Response Force। তো এটাকে তোমরা নিজেরাও লিখতে পারতে ঘুরিয়ে, যে সেখানে টিম পৌঁছেছিল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের, এবং সেখানে গিয়ে তারা কিন্তু এমপ্লয়িজ, দুজন ডেড এমপ্লয়িজ যারা মারা গিয়েছে প্রথমেই যেটা বললাম, তাদেরকে কিন্তু তার পাশের ওয়েটল্যান্ড থেকে উদ্ধার করেছে। এবং বলা হয়েছে তারা যেন লাফিয়ে পড়েছিল যখন আগুন লেগেছিল নিজেদেরকে বাঁচানোর জন্য, এবং সেই বাঁচতে গিয়েই তারা কিন্তু মারা গিয়েছে। ঠিক আছে, সেই ওয়েটল্যান্ডে বা পন্ডে ছোট একটা জলাশয়ের মতো জায়গা ছিল, সেখানে কিন্তু তাদের ডেড বডিজ পাওয়া গেছে। নেক্সট দেখো, দ্য ফায়ার ইম্প্যাক্টেড দ্য রেসিডেন্টস অফ দ্য নিয়ারবাই এরিয়াস, পার্টিকুলারলি দ্য রেসিডেন্টস অফ দ্য বাগজান ভিলেজ, অ্যান্ড ওয়ার মুভ টু দ্য ভেরিয়াস রিলিফ ক্যাম্পস অ্যাটলিস্ট 10 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম দ্য সাইট। তো বিশেষ করে এই যে বাগজান ভিলেজ, এই বাগজান কিন্তু জায়গাটার নাম মনে রাখতে হবে আমাদের, বাগজান এই অয়েল ফিল্ডেই কিন্তু আগুন লেগেছিল, এবং এখানে একটা ভিলেজও রয়েছে 1 কিলোমিটারের মধ্যে। সেই বাগজান ভিলেজের রেসিডেন্টকে এবং তাছাড়া আশেপাশে আরও কয়েকটা গ্রাম রয়েছে, সেখানকারও ভিলেজার্সকে কিন্তু তাড়াতাড়ি করে রিলিফ ক্যাম্পে সরিয়ে দেওয়া হয়েছিল, যেগুলো ওখান থেকে 10 কিলোমিটার দূরে ছিল। এবং বলা হচ্ছে যেন 10-12 কিলোমিটার দূর থেকেই সেই অয়েল ফায়ারটা এতটাই ডেঞ্জারাস ছিল, এতটাই ম্যাসিভ ছিল, যে এত দূর থেকে সেটার কিন্তু লেলিহান শিখাগুলো দেখা যাচ্ছিল। ঠিক আছে, তো দিস ইজ অলসো কনসার্নিং অ্যাজ সোশ্যাল ডিস্ট্যান্সিং কুড নট বি পসিবল ইন দোজ রিলিফ ক্যাম্পস অ্যামিডস্ট কোভিড-19 সিচুয়েশন। তো এই যে সবাইকে যে রিলিফ ক্যাম্পে মুভ করা হলো, সেখানে তো সবাই একত্রিত অবস্থায় থাকবে। ঠিক আছে, তো সেখানে কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনে যেখানে সংক্রমণের ভয় আছে, সেখানে কিন্তু আরও বেশি প্রবলেম হয়ে যাবে। সেই জন্য কনসার্নিং ম্যাটারটা সেই জন্য বলছে যে কনসার্নিং অ্যাজ সোশ্যাল ডিস্ট্যান্সিং, সামাজিক দূরত্ব কিন্তু সেখানে আমরা ফলো করতে পারবো না সেই ক্যাম্পে যারা যাবে। নেক্সট দেখো, দ্য ভিলেজার্স অলসো সাফার ফ্রম ডিজিনেস, ইরিটেশন অফ আইস, ব্রিথলেসনেস ফর দ্য গ্যাস লিক ফ্রম দ্য ওয়েল। আর যারা ভিলেজার্স আছে তারা কিন্তু রিপোর্ট করেছে, তারা এটা কমপ্লেন করেছে, তারা কিন্তু তাদের মধ্যে অনেকজন সাফার করছে ডিজিনেস, মানে মাথা ঘোরানো, ইরিটেশন অফ আইস, তাদের আইস মানে চোখে ইরিটেশন হচ্ছে, বিরক্তিকর একটা অস্বস্তি বোধ হচ্ছে চোখের মধ্যে, অ্যান্ড ব্রিথলেসনেস, অনেকের নিঃশ্বাস নিতে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কারণ কি গ্যাস লিক যখন থেকে হয়েছে তখন থেকে তারা এগুলো সাফার করছে। নেক্সট দেখো, দ্য অয়েল ওয়েল ওয়াজ ইন, কারণ গ্যাস লিকও হচ্ছে এদিকে কিন্তু আগুনও জ্বলছে, এটা বুঝতে হবে তোমাদের। আগুনটা ধরছে মেন জায়গাটাতে, কিন্তু গ্যাস কিন্তু লিক হচ্ছে অনেক দিন ধরে, এবং সেই গ্যাসগুলোর মধ্যে অনেক বিষাক্ত পদার্থ থাকছে, এবং সেই পদার্থগুলোই কিন্তু মানুষের ক্ষতি করছে। দ্য অয়েল ওয়েল ওয়াজ ইন অপারেশন সিন্স 2005। এই যে বাগজান অয়েল ওয়েল, এটা কিন্তু অয়েলের কুয়োটা, এটা কিন্তু 2005 থেকেই এখানে অপারেশনে রয়েছে, কাজ করছে, অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড নিয়ার ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, অ্যান্ড ইট ইজ অলসো 500 meters away from the wetland Maguri Motapang Bill, which comes under IBA, মানে ইম্পর্টেন্ট বার্ড এরিয়া। এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমাদের দিতেই হবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে 2005 থেকেই কিন্তু এই অয়েল ওয়েলটা অপারেশনে আছে, ফাংশন করছে, এবং এই অয়েল ফিল্ডটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ জায়গা, যেটা আসামের খুব ফেমাস একটা ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কের 1 কিলোমিটারের মধ্যেই অবস্থান করছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ওয়েটল্যান্ড আছে, আমরা জানি ওয়েটল্যান্ড মানে একটা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গা, যেটা কিন্তু সংরক্ষণের কথা বলা হয়ে থাকে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেলে। তো এটাও কনসার্নিং, কারণ এখানে বহু রকমের প্রজাতিরা বসবাস করে, পাখি থেকে নিয়ে অনেক রকম ছোট কীটপতঙ্গ, জন্তু জানোয়ার এবং অনেক কিছু কিন্তু মানে প্রাণী, এখানে বিভিন্ন ধরনের জলজ প্রাণী বলতে পারো, তারা কিন্তু এখানে বসবাস করে, তাই না? তো এই 500 মিটারের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়েটল্যান্ড ছিল, যার নাম হচ্ছে মাগুরি মোটাপাং বিল। এই নামটাও মনে রাখতে হবে আমাদের, মাগুরি মোটাপাং
চাপাং বিল, এবং সেটা কিন্তু সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়েছে খুবই বাজেভাবে, এবং সেইটা আইবি এর আন্ডারে আসে, ইম্পর্টেন্ট বার্ড এরিয়া, ঠিক আছে। এবং দাস ইট হ্যাজ সিভিয়ারলি অ্যাফেক্টেড দ্য বায়োডাইভার্সিটি অফ দ্য রিজিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য বায়োডাইভার্সিটি অফ দ্য ইকোলজিক্যাল সেন্সিটিভ জোন। তো এই যে এলাকাগুলো, এগুলো কিন্তু ইকোলজিক্যাল সেন্সিটিভ জোন হয়, আমরা জানি এই যে ন্যাশনাল পার্ক হয়, এই যে ওয়েটল্যান্ড হয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়েছে এবং পুরো বায়োডাইভার্সিটিটাকে কিন্তু এফেক্ট করছে অফ দিস ইকোসেন্সিটিভ জোনস। মোস্ট অফ দ্য বার্ডস, ফিশেস, রেপটাইলস হ্যাভ বিন ভ্যানিশড ফ্রম দ্য মাগুরি বিল। তো এই যে মাগুরি বিল থেকে কিন্তু যতগুলো অনেক ধরনের বার্ডস থাকতো এখানে, কারণ ইম্পর্টেন্ট বার্ডস এরিয়ার আন্ডারে পড়ছিল এই বিলটা, এই ওয়েটল্যান্ডটা, এখানে প্রচুর রকমের বার্ডস থাকতো, বাসস্থান ছিল। তারপরে ফিশেস, মাছ থাকতো, রেপটাইলস, বিভিন্ন রকম রেপটাইলসরা থাকতো, সেখান থেকে কিন্তু ভ্যানিশ হয়ে গেছে আফটার দিস অয়েল স্পিল। অয়েলও স্পিল হয়েছে, মানে তেল কিন্তু চারিদিকে ছড়িয়ে পেরেছে, এবং গ্যাসও লিক হয়েছে, দুটোই হয়েছে কিন্তু। A carcass of the endangered Gangetic dolphin in the Maguri bill showing how grave the situation is. তো একটা গাঙ্গেটিক ডলফিনের কিন্তু কার্কাস মানে মৃতদেহ বলতে পারো, একটা কার্কাস মানে বডির অংশকে কার্কাস বলে, মৃতদেহের অংশকে। তো সেটা কিন্তু পাওয়া গেছে, যেটা গাঙ্গেটিক ডলফিনের সেখানে, এবং সেখান থেকে বোঝা যাচ্ছে যে সিচুয়েশনটা কতটাই গ্রেভ ছিল, যে সব কিছু ভ্যানিশ হয়ে গেছে, সব কিছু কিন্তু সেই জলাশয়ের ওয়েটল্যান্ডের মারা গেছে, যেটা কিন্তু 500 মিটারের মধ্যেই অবস্থান করছিল। এবং বোঝাই যাচ্ছে এই যে ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্কে সেখানে দুটোই এফেক্ট করেছে। একটা হচ্ছে এই যে সাউন্ড, যেটা সাউন্ডও কিন্তু খুব ক্ষতি করে। তোমরা দেখবে ন্যাশনাল পার্কের পাশে বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশে কিন্তু দেওয়া থাকে নো হর্ন প্লিজ, কোনো হর্ন দিতে মানা করে, কারণ সেখানে কিন্তু সেন্সিটিভ যারা বার্ডসরা থাকে, আরও পতঙ্গ অ্যানিমেলসরা থাকে, তাদের কিন্তু সাউন্ডেও প্রবলেম হয়। তো সাউন্ডস এবং এই যে অয়েল স্পিল বা গ্যাস লিক, এগুলো দুটোই কিন্তু ক্ষতি করেছে, এবং আগুন যে লেগেছে সেটারও কিন্তু একটা ক্ষতি করেছে এই সব এলাকাগুলোতে। নেক্সট দেখো, এটা একটা বড় প্যারা আছে, এখানে মেন প্রবলেমগুলো অনেক কিছু ডিসকাস করা হয়েছে, কিভাবে এখানে সেখানকার রেসিডেন্সের উপর, যারা সেখানকার বাসিন্দা তাদের উপর কিভাবে এফেক্ট করেছে। এটা তো তার আগেরটা আমরা ইকোলজিক্যাল ব্যাপারগুলো দেখলাম। তো দেখো, দ্য হোল এরিয়া হ্যাজ বিন ইনটক্সিকেটেড, মানে বিষাক্ত হয়ে পড়েছে, ডিউ টু অয়েল অ্যান্ড গ্যাস লিক, ড্রপলেস অফ কনডেনসেট। এটা তোমাদের বুঝতে হবে কনডেনসেটটা কি। তো ড্রপলেস অফ ড্রপলেস মানে তো যেটা ফোঁটা আর কি, জলের ফোঁটা, কোনো কিছুর ফোঁটাকে ড্রপলেস বলে। তো ড্রপলেস অফ কনডেনসেট মানে হচ্ছে রেসিডিউ ফ্রম গ্যাস কনডেন্সিং হোয়েন ইট কামস ইনটু কন্ট্যাক্ট উইথ ওয়াটার। তো যখন কোনো গ্যাস, কোনো বিষাক্ত গ্যাস বলতে পারো, বা কোনো মিশ্রিত গ্যাস যখন কনডেন্স করে, মানে যখন ঠান্ডা হয়ে যায় সেটা জলের সংস্পর্শে এসে, তখন সেটাকে কনডেনসেট বলে, তখন সেটা ড্রপলেট হয়ে যায় কনডেনসেটের। তো সেই যে কনডেনসেট, droplets of condensate has been spread to the nearby area, spreading up to 5 kilometer and falling on the trees, tea gardens, grasslands, water bodies and roofs. তো তোমরা জানো আসামে কিন্তু অনেক বেশি হিউজ পরিমাণে টি গার্ডেন্স আছে আসামে, এবং সেখান থেকে আমরা কিন্তু অনেক বেশি টি কিন্তু প্রোডাকশন আমাদের ইন্ডিয়াতে হয়, যেগুলো আমরা এক্সপোর্টও করে থাকি, ঠিক আছে। তো সেই জায়গাগুলোতে যেহেতু 5 কিলোমিটার অবধি এই ড্রপলেটসগুলো, এই কনডেন্সেট ড্রপলেট, যেটা বিষাক্ত গ্যাসের যে ড্রপলেটসগুলো, যেগুলো জলের সংস্পর্শে এসে মেল্টে কনডেন্স হয়ে গিয়েছিল, এবং সেগুলো কোথায় গিয়ে পড়েছে, ড্রপলেটের আকারে নিয়ার বাই এরিয়া স্প্রেডিং আপ টু 5 কিলোমিটার। এবং কিসের উপরে পড়েছে, বিভিন্ন গাছপালার উপর, টি গার্ডেন্স, সেখানকার চা বাগান, সেখানকার গ্রাসল্যান্ডস, সেখানকার ওয়াটার বডিগুলো, সবগুলোর উপর, এবং বিভিন্ন বাড়ির রুফের উপর কিন্তু পড়েছে, মানে ছাদের উপর পড়েছে, যেটা কিন্তু খুবই ক্ষতিকর সেই বিষাক্ত কনডেনসেটগুলো। অ্যান্ড দিস কনডেনসেট অলসো কন্টামিনেটেড দ্য সয়েল ইন দ্য নিয়ার বাই এরিয়াস, মেকিং ইট ইনফার্টাইল ফর দ্য প্রডিউসিং অফ ক্রপস অ্যান্ড আদার প্ল্যান্টস, প্রোডাকশন অফ ক্রপস হবে, ঠিক আছে। এখানে প্রোডাকশন অফ ক্রপস অ্যান্ড আদার প্ল্যান্টস এটা বলতে পারো, ঠিক আছে, বা গ্রোথ অফ আদার প্ল্যান্টস, ইম্প্যাক্টেড গ্রোথ অফ আদার প্ল্যান্টস। তো তোমরা এই লাইনটিকে নিজের ভাষায় লিখে নিও, ঠিক আছে। তো এটা কি করেছে, এই যে কনডেন্সেট যেটা বললাম, খুব একটা মানে একটা খুবই ভয়ানক একটা বিষাক্ত পদার্থ এই ড্রপলেটসগুলো, এই যে কনডেনসেট ড্রপলেটস, এরা কি করছে, কন্টামিনেট করছে, মানে বিষাক্ত করছে মাটিকেও, সেই জায়গার এলাকার যে সয়েল আছে, মৃত্তিকা আছে, সেটাকেও কন্টামিনেট করছে, দূষিত করছে। এবং সেটা কি হয়ে যাচ্ছে, দূষিত হওয়ার পরে ইনফার্টাইল হয়ে যাচ্ছে, মানে চাষবাসের অযোগ্য হয়ে পড়ছে,
অনুর্বর হয়ে পড়ছে এবং যেটা কি করছে আমাদের ক্রপসকে এবং আদার প্ল্যান্টসের গ্রোথকে কিন্তু হ্যাম্পার করছে। এফেক্ট অন টি গার্ডেন্স উইল এফেক্ট দ্য লোকাল টি বিজনেস অ্যান্ড টেক অ্যাওয়ে লাইভলিহুড অফ মেনি লোকাল পিপল। তো যখন টি গার্ডেন্সকে এফেক্ট করছে এই অয়েল স্পিল বা এই গ্যাস লিকগুলো, তা সেই জমি সেই টিয়ের গ্রোথটাকে এটা হ্যাম্পার করবে। এখন তো করছেই, যেগুলো পড়েছে ইন ফিউচারে যেহেতু মাটিটাও এখানে কন্টামিনেট হয়ে যাচ্ছে, পরবর্তী গ্রোথটাকেও এটা অ্যাফেক্ট করবে এবং তার সাথে সাথে এখানে লোকাল বিজনেস যেটা টি বিজনেস সেটাকে হ্যাম্পার করবে এবং এখানকার অনেক মানুষের যে জীবন ও জীবিকা সেটাকেও কিন্তু অ্যাফেক্ট করবে। অয়েল স্পিলিং অন ওয়াটার বডিজ উইল অলসো লিড টু ফিশেস অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যানিমেলস ডাইং ফ্রম দ্য ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন। এবার কি হয়ে যায়, যখন জলের উপরে এরকম করে অয়েল স্পিল হয়ে যায়, জলের উপরে যখন ছড়িয়ে পড়ে, সেখানকার যত ওয়াটার বডিজ ছিল 5 কিলোমিটার বা 6-7 কিলোমিটারের মধ্যে, সেখানে পুরোপুরি অয়েল স্পিল হয়ে গেছে, অয়েল পুরো ছড়িয়ে পড়েছে। ম্যাসিভ পরিমাণে কিন্তু অয়েল প্রোডাকশন সেখানে করতো অয়েল ইন্ডিয়া লিমিটেড। বুঝতেই পারছো, এত বড় কোম্পানি, সেখানে আসামে কিন্তু অনেক বেশি পরিমাণে অয়েলটা সেখান থেকে উত্তোলন করা হতো। এবার সেই অয়েলটা যখন এতদিন ধরে সেখানে গ্যাস লিক হচ্ছে, তারপরে হঠাৎ করে এখানে অয়েল আগুন ধরে যায়, তার ফলে অয়েল স্পিল হওয়ার পরে পুরো এলাকাটাই কিন্তু কন্টামিনেট হয়ে গেছে এবং মাটির সাথে সাথে সেখানকার জলাশয়গুলোর উপর কি হয়ে গেছে, অয়েল স্পিলের ফলে সেখানকার মাছগুলো এবং আদার্স অ্যাকোয়াটিক অ্যানিমেলস যেগুলো জলীয় প্রাণী আছে, যেগুলো যারা জলজ প্রাণী যারা আছে, তারা কিন্তু মারা যাচ্ছে। কেন? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন প্রবেশ করতে পারছে না। এই যে মোটা স্তর পড়ে গেছে অয়েলের, তার ফলে কিন্তু তাদেরও দরকার হয় অক্সিজেনের নিঃশ্বাস নেওয়ার জন্য। আমরা জানি প্রত্যেকটা লিভিং যারা থাকে তাদের কিন্তু অক্সিজেন দরকার হয় মোটামুটি, তাই না? তো অক্সিজেন না পাওয়ার ফলে তারা কিন্তু মারা যাচ্ছে অ্যান্ড ইট উইল এফেক্ট দ্য লাইফস অ্যান্ড লাইভলিহুডস অফ দ্য এরিয়া। তো যেভাবে আমরা টি গার্ডেন্সের লাইভলিহুড দেখলাম, টি এর ফলে এই যে এই জলাশয়ের ওপর যখন ছড়িয়ে পড়ছে, তো ওভারঅল কিন্তু সবাইকে ইম্প্যাক্ট করছে, লাইফ এবং লাইভলিহুডকে। আচ্ছা, নেক্সট পয়েন্ট দেখো, the locals have registered demands from government of Assam like rehabilitation, compensation, restoration of their livelihood, health, clearing and purifying village areas and water bodies contaminated by the oil spill। তো সেখানকার লোকালস পিপলরা কি করেছে, তাদের ডিমান্ড বা তাদের কমপ্লেন রেজিস্টার করেছে গভর্নমেন্ট অফ আসামের কাছে, মানে আসামের সরকারের কাছে। এখন আসামের মুখ্যমন্ত্রীকে সর্বানন্দ সোনোয়াল, তাই তো? তো সেখানকার মুখ্যমন্ত্রীর কাছে তারা কিন্তু ডিমান্ড করেছে, রেজিস্টার করেছে তাদের ডিমান্ড, যে আমাদেরকে রিহ্যাবিলেট করা হোক অন্য জায়গায়, সেখানে আমরা আর নিজের জীবন এবং জীবিকা ঠিকঠাক আরও স্বাভাবিকভাবে যেভাবে করছিলাম সেটা করতে পারবো না। আমাদের একটা রিহ্যাবিলিটেশন করে দেওয়া হোক অন্য জায়গায়, কম্পেনসেশন দেওয়া হোক, আমাদের ক্ষতিপূরণ যা যা আমাদের নষ্ট হয়েছে জিনিসপত্র তার একটা কম্পেনসেশন দেওয়া হোক এবং আমাদের জীবিকা একটা নতুন করে আমাদের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের স্বাস্থ্য যেটা যার কোনো ক্ষতি হয়েছে এবং সেই আমাদের ভিলেজটাকে পুরোপুরি আবার থেকে ক্লিনিং এবং পিউরিফাই করার, জীবাণুমুক্ত বা দূষিত মুক্ত করার চেষ্টা করা হোক এবং ওয়াটার বডিজগুলোকেও আবার কন্টামিনেটেড যেগুলো হয়ে গেছে সেগুলোকে আবার থেকে কিন্তু পিউরিফাই এবং ক্লিনিং করা হোক। এই সমস্ত ডিমান্ড কিন্তু রেজিস্টার করা হয়েছে লোকাল পিপলের দ্বারা। তো এই যে তোমরা রিপোর্ট রাইটিং দেখছো না, এটা শুধু পার্টিকুলারলি তোমরা ভাববে না যে শুধুমাত্র এই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেই তোমরা লিখতে পারবে। তো বিভিন্ন রকম সমাধান বা সমস্যা এখানে এরকম দেখানো হয়েছে যেটা তোমরা সব কিছুর সাথেই রিলেট করতে পারবে এবং মোটামুটি এই ধরনের সমস্যাগুলো কি কি হতে পারে, লোকাল পিপলের কি সমস্যা হতে পারে, আমাদের ইকোলজি যেগুলো এই ধরনের ম্যাটার আছে সেটা আমাদের এনভায়রনমেন্টকে কীভাবে ক্ষতি করতে পারে, এই জিনিসগুলো কিন্তু তোমরা অন্যান্য রাইটিংয়ে লেখার চেষ্টা করবে, কানেক্ট করার চেষ্টা করবে একটা রাইটিংয়ে অন্য রাইটিংয়ের সাথে, ঠিক আছে? তাহলে আমাদের অনেক ভালো ভালো ম্যাটেরিয়াল কিন্তু আমরা একটা জিনিস রেডি করলে তাই সেটা অনেক জায়গায় কাজে লাগাতে পারবো। আচ্ছা, they also demanded that the Oil India Limited to be held accountable for social impacts and irreparable loss of biodiversity। তারা আরও ডিমান্ড করেছে যে অয়েল ইন্ডিয়া লিমিটেড যে কোম্পানিটা আছে, ওনার কোম্পানি, এই অয়েল ফিল্ডের বা অয়েল ওয়েলের, তাদেরকে রেসপন্সিবল করা হোক এবং অ্যাকাউন্টেবল করা হোক। এই যে সোশ্যাল ইম্প্যাক্ট যত পড়বে, প্রভাব পড়বে পরবর্তীকালে, এখন যেটা পড়ছে সেটা, তার সাথে পরবর্তীকালে যা এফেক্ট পড়বে এই এলাকাতে, তার জন্য রেসপন্সিবল তারা থাকবে, দায়ী তারা থাকবে এবং রিপেয়ারেবল লস অফ বায়োডাইভার্সিটি, এবং এখানে যে বায়োডাইভার্সিটির এরকম লস হয়েছে যেটা সহজেই রিপেয়ারেবল করার মতো নয়, যেটা সহজে ঠিক করার মতো নয়, সেটার জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল এবং দায়ী করতে হবে।
a proper investigation to be started against the official who are responsible for the incident, and finally Oil India Limited should stop further oil exploration and drilling in eco-sensitive and fragile biodiversity zones in Assam. এগুলো খুব ভালো লাইন, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ইউজ করবে, ঠিক আছে? তো একটা প্রপার ইনভেস্টিগেশন স্টার্ট করা দরকার তাদের এগেনস্টে যারা অফিসিয়াল অ্যাকচুয়ালি রেসপন্সিবল, কারণ কাউকে তো দায়িত্ব দেওয়াই থাকে এগুলো ম্যানেজ করার। তো তাদের কোনো ডেফিসিয়েন্সি থাকে গেছে, তাদের তরফ থেকে কিছু ফল্ট থেকে গেছে, তো সেই জিনিসগুলো কিন্তু ইনভেস্টিগেট করা দরকার, কারা অ্যাকচুয়ালি রেসপন্সিবল, কোন অফিসাররা, এবং তাদেরকে কিন্তু যথাযথ মানে যাই হোক পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করা হোক, তাই না? তো রেসপন্সিবল ফর দ্য ইনসিডেন্ট, এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডকে কি করা উচিত, ইমিডিয়েটলি স্টপ করে দেওয়া উচিত, বন্ধ করে দেওয়া হোক। তাদের কি করা উচিত, তারা যে অয়েল এক্সপ্লোরেশন করেছে সেই জায়গাতে অনেক দিন ধরে, এবং ড্রিলিং করে যাচ্ছে বিভিন্ন ইকো সেন্সিটিভ জোনগুলোতে, যেখানে আমাদের বা অসমের বিভিন্ন ফ্র্যাজাইল বায়োডাইভার্সিটি জোন, যেগুলো অলরেডি অন্যান্য কারণে ফ্র্যাজাইল হয়ে আছে, মানে ভঙ্গুর হয়ে আছে। ফ্র্যাজাইল মানে এমনি তো ভঙ্গুর, কিন্তু যেটা কিন্তু ভালনারেবল হয়ে আছে, যেটা বিভিন্ন কারণে, সেগুলোতে যেন তারা ড্রিলিং এবং এক্সপ্লোরেশন বা অয়েল উত্তোলন না করে, সেটা অবশ্যই থামিয়ে দেওয়া উচিত, এটা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো, ইট ইজ ভেরি কনসার্নিং, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে দেওয়া হয়েছে যে অয়েল ইন্ডিয়া লিমিটেড কি করেছে রিসেন্টলি, এই যে ঘটনা হলো তার কিছুদিন আগেই, লাস্ট মান্থেই কি করেছে, তারা রিসিভ করেছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স। এনভায়রনমেন্ট ক্লিয়ারেশন কি ক্ষেত্রে, মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের কাছ থেকে তারা একটা ক্লিয়ারেন্স পেয়েছে, ক্যারি আউট ড্রিলিং অ্যান্ড টেস্টিং অফ হাইড্রোকার্বনস ইন 7 লোকেশন আন্ডার ডিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্ক। তো দেখো এরকম একটা অবস্থা, ডিব্রু-সাইখোয়া ন্যাশনাল পার্কের মধ্যেই 7টা এরকম লোকেশনে কিন্তু মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, আমাদের যেটাকে আমরা বলি মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MOFECC, এই মিনিস্ট্রির আন্ডার থেকে তাদেরকে একদম ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে, তোমরা করো। ডিব্রু-সাইখোয়ার মতো ন্যাশনাল পার্কের মতো এরকম ইকো সেন্সিটিভ জোনে তাদেরকে এই ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, 7টে জায়গায় তারা নাকি ড্রিলিং করতে পারবে এবং টেস্ট করতে পারবে হাইড্রোকার্বন সেখান থেকে পায় কি না। তো এটা খুবই কনসার্নিং ব্যাপার যে কিছুদিন আগেই তারা এরকম যে একটা জায়গায়, যে এই যে একটা এরকম জায়গায় তারা এভাবে কিন্তু তারা রেকলেসনেস বা কেয়ারলেসনেসের তাদের চিত্র যে ধরা পড়লো, তারপরে এটা দেখে কিন্তু ভয়ই পাওয়ার কথা সকলেরই, যে আরও 7টা জায়গায় তাদেরকে এরকম একটা ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তো এটা খুবই কনসার্নিং ব্যাপার, অ্যান্ড মেনি ন্যাচারালিস্ট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট হ্যাভ রেজ দেয়ার কনসার্ন অন দিস ম্যাটার। এবং অনেক এনভায়রনমেন্টালিস্ট এবং ন্যাচারালিস্ট আছে, যারা ন্যাচারালিস্ট মানে যারা নেচারের প্রতি কিন্তু কোনো খারাপ জিনিস হলে তার এগেনস্টে তারা কথা বা ভয়েস তোলেন। আর এনভায়রনমেন্টালিস্ট মানে হচ্ছে এনভায়রনমেন্ট, বিশেষ করে দূষণ এগুলো যদি হয় তাহলে তারা সেক্ষেত্রে কিন্তু আওয়াজ তোলেন। ন্যাচারালিস্ট মিনস তারা কিন্তু নেচারের সব কিছু, পাখি পশু এগুলো মারা গেলেও তারা কথা তুলবে। আর এনভায়রনমেন্টালিস্ট হচ্ছে যারা বিশেষ করে এনভায়রনমেন্ট মানে দূষণ যেটা সেটাকে কিন্তু ডিল করে। তো এই জিনিস কিন্তু তারা বিভিন্ন রকম ন্যাচারালিস্ট এনভায়রনমেন্টালিস্ট তারা কিন্তু তাদের কনসার্নটাকে ব্যক্ত করেছেন এই রিগার্ডিং। যাই হোক, তো এটাই ছিল আমাদের এই যে মোটামুটি একটা রিপোর্ট, এবং আমি খুব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই দিয়েছি। দেখো তোমাদের পরীক্ষা এরকমই ম্যাচিওর রাইটিং লিখতে হবে, তোমাদের ওই বাচ্চাদের মতো লিখলে হবে না, এতগুলো টিম আসলো গভর্নমেন্ট থেকে, এতগুলো এক্সক্রেসিয়া দেওয়া হলো, আমরা ছোটোবেলা থেকে লিখতাম যেগুলো, ওই জিনিসগুলো কিন্তু প্রোভাইড করলে হবে না। তোমাদের কিন্তু ইউনিক যেটা দরকার, যেটা অফিসার লাইক তোমাদের জানা দরকার। তোমরা যদি অফিসার হও তোমরা কি জানবে, কি জানবে, কি প্রবলেমের কথা তোমাদের আগে জানতে হবে, এবং কি সলিউশন তোমরা দিতে পারো, ইনোভেটিভ সলিউশন তোমরা দিতে পারো, এই জিনিসগুলো তোমাদের রাইটিংয়ে তোমাদের রিফ্লেক্ট করাতে হবে, ঠিক আছে না? তো এই জিনিসগুলো তোমরা দেখো, এবং তোমাদের জন্য অল দি বেস্ট। এবং তোমরা হচ্ছে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কিন্তু মানে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা এটার নোটিফিকেশন পেতে পারো। এবং আমাদের অন্য চ্যানেলের কথা বললাম আগেই, এবং আমাদের অ্যাপের কথাও বলেছিলাম, তোমরা কিন্তু একবার চেক করতে পারো, তোমাদের দরকারি যদি কিছু সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। ওকে, তো যাই হোক, থ্যাংক ইউ।